আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নারায়ণগঞ্জের ঘটনায় মরদেহ শনাক্ত না হওয়ায় স্বজনদের আহাজারি, কেমিক্যাল ও মেশিনারিজ একসাথে থাকায় সেজান কারখানায় আগুন, ধারণা ফায়ার সার্ভিসের। ছতলাতে ভবনের কিছু অংশ দেবে গেছে, সেই মতে আমরা মনে করি ভবনটি এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ, উপর অংশটা। করোনা ও উপসর্গ নিয়ে কয়েকটি জেলায় আজও শতাধিক মানুষের প্রাণহানি। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ফেরিঘাটে চলছে পারাপার। রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এডিস মশা নির্মূলে সিটি কর্পোরেশনকে দ্রুত কার্যকর পদক্ষেপের পরামর্শ। কোপায় ভোর 6টায় ব্রাজিল আর্জেন্টিনা মহারণ। 14 বছর পর ফাইনালে মারাকানায় মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রামে বেড়েছে খামারের গরুর চাহিদা, হাট বসার আগেই চলছে বেচাকেনা, ছোট সাইজের চাহিদা বেশি। মহামারীর মধ্যে সীমিত পরিসরে আগামী 19 জুলাই পালিত হবে পবিত্র হজ। সৌদি আরবে 20 তারিখ ঈদ উল আজহা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার জানাবো বিস্তারিত। নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় আগুনের ঘটনায় কিশোরগঞ্জে 14 জন নিখোঁজ বলে দাবি স্বজনদের। এর মধ্যে একই পরিবারের 6 জনের খোঁজ মিলছে না। ডিএনএ টেস্টের জন্য স্বজনদের ঢাকায় তলব করেছে প্রশাসন। আপনজন হারানোর আহাজারি থামছেই না কিশোরগঞ্জে। একের পর এক আসছে দুঃসংবাদ। দুবেলা দুমুঠো খাবার জোগাতে সেজান জুস ফ্যাক্টরিতে কাজ নিয়েছিল পরিবারের সদস্যরা। কর্মক্ষেত্রে আগুন লেগে প্রাণ গেছে অনেকের, এখনও খোঁজ নেই প্রিয় স্বজনের। এর মধ্যে করিমগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের একই পরিবারে নিখোঁজ 6 জন। আমার মা ওখানে কাজ করতো সেজান জুসে। আমার ফুফাতো বোন সহ 6 জন নিখোঁজ। আমার বাবা তাদের খুঁজতেছে। এছাড়া সন্ধান মিলছে না সদর উপজেলার নাজমুল, কটিয়াদির তাসলিমা, রাবিয়া, মাহমুদা সহ 8 জনের। নাজমুল আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র, সে এইবার এসএসসি পরীক্ষার্থী। এটা এই করোনা বন্ধের কারণে সে এই ফ্যাক্টরিতে চাকরিতে গেছে। এরা খুব গরিব মানুষ, যাতে সরকারের বা কোম্পানির সাহায্য সহযোগিতা সঠিকভাবে পায়। নিখোঁজদের পরিবার জানিয়েছে ডিএনএ টেস্টের জন্য স্বজনদের ঢাকায় তলব করেছে প্রশাসন। আমিন বাবু, যমুনা নিউজ। নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় কেমিক্যাল ও মেশিনারিজ একসাথে থাকায় আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। সকালে ভবনটি পরিদর্শন শেষে তিনি আরও জানান, আগুন পুরোপুরি নিভেছে, তবে ভবনটির 5 তলা ছাদের কিছু অংশ দেবে গেছে। সার্বিক বিবেচনায় ভবনটি ঝুঁকিপূর্ণ বলেও জানান তিনি। ভবন নির্মাণে ন্যাশনাল বিল্ডিং কোডের বড় ব্যত্যয় রয়েছে বলে জানান এই কর্মকর্তা। এসব কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং প্রাণহানিও এর অন্যতম কারণ বলে মনে করছে ফায়ার সার্ভিস। একটা ভবনের অগ্নি নিরাপত্তা কিভাবে এনশিওর করা হবে, এটা অবশ্যই তার বড় আকারের ব্যত্যয় আছে, এবং ব্যত্যয় আছে বলে কিন্তু আমরা এই 49টা প্রাণ আমরা এখানে উদ্ধার করেছি। এখানে যেহেতু একই সাথে মেশিনও চলছিল, আবার র ম্যাটেরিয়ালও মজুদ ছিল। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় তালা দিয়ে আটকানো ছিল। তবে আসলে ডিটেল কমেন্টে আমরা তদন্ত পরেই আপনাদেরকে জানাই। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী আলামিন হক, সরাসরি সেখানে যাচ্ছি। আলামিন, মালিক পক্ষের কেউ সেখানে আছেন কিনা, এখন ফায়ার সার্ভিসের কার্যক্রম চলছে জানাবেন বিস্তারিত। না শাওন, মালিক
সদস্য যারা আছেন তাদের মাধ্যমে মালিক পক্ষ কেউ আসেন কিনা এসব দেখার জন্য কিন্তু না। বাহিনীর সদস্য এই যারা যে আছেন তাদের বিভীষিকা- মাধ্যমে মালিক পক্ষ কেউ আসেন কিনা এসব দেখার জন্য কিন্তু না। এই যে বিভীষিকাময় এই ভবনটি, সেই ভবনে যে ভবনে একে একে 49টি মরদেহ উদ্ধার করেছে গতকাল, সেই ভবনের যে মালিক কিংবা মালিক পক্ষের কেউ এখন পর্যন্ত কাউকে আমরা পাইনি, বিশেষ করে গণমাধ্যম কর্মীরা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের কথা হয়েছে কিনা সে বিষয়টিও আমরা জানি না। আমি সেই ধ্বংসস্তূপ দেখানোর চেষ্টা করছি, যেখানে আগুনের ঘটনায় পুড়ে খাক হয়ে গেছে এবং কতটা দাহ্য পদার্থ ছিল সেটি কিন্তু স্পষ্ট। বিশেষ করে আপনি নিশ্চয়ই দেখছেন যে কাগজ তো রয়েছে, কেমিক্যালও ছিল, এবং যে কারণে আগুনের এত ভয়াবহতা ছিল। তবে হ্যাঁ, স্থানীয় মানুষ কিংবা স্থানীয় যারা এখানে যাদের স্বজনরা কাজ করতেন তাদের অভিযোগ ছিল যে আগুন এত বৃদ্ধি পেয়েছে খুব কম সময়ের মধ্যে না, বেশ সময় নিয়ে বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে 4 তলায় যে শ্রমিকরা আটকা পড়েছিলেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হতো যদি ফায়ার সার্ভিসের কর্মীরা শুরুতে এসেই 2 তলার আগুন নিভানোর দিকে নজর না দিয়ে যদি 4 তলায় যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের দিকে যদি নজর দিতেন তাহলে হয়তো তাদেরকে খুব দ্রুতই নামানো যেত, এবং সেই যে আর্তচিৎকার, সেই হাহাকার, সেই যে মৃত্যু, কষ্ট, বেদনা সেটি হয়তো দেখতে হতো না। শাওন। অহন, ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। এদিকে ঢাকা মেডিকেলে চলছে 49টি মরদেহ শনাক্তের কাজ। ঢাকা মেডিকেলে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, এবার তার কাছে যাচ্ছি। রাব্বি, কোনো মরদেহই কি শনাক্ত করা যাচ্ছে না? সংশ্লিষ্টরা কি বলছেন? এই প্রশ্নটা কিন্তু আমিও করেছিলাম শাওন, যে যদি মরদেহগুলো স্বজনদেরকে দেখানো হতো তাহলে হয়তো শনাক্তটা একটু সহজ হতো। তবে সিআইডির যিনি আছেন এক্সপার্ট, তার যে দাবি যে মরদেহগুলোর অবস্থা এতটাই বাজে যে কোনো স্বজনের পক্ষে তার আপনজনকে শনাক্ত করা সম্ভব না, সেই কারণেই এই ডিএনএ প্রোফাইলিং। এখন পর্যন্ত 34টি মরদেহের বিপরীতে 50 জনের মতো স্বজন তাদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে, এবং স্বজনরা আসলে এখানে অপেক্ষা করছেন। কিন্তু এই অপেক্ষা করে আসলে লাভ নেই, কারণ ডিএনএ করতে অনেক সময় লাগবে। সেটি সর্বনিম্ন যেটি বলা হয়েছে যে 21 দিন, তবে সেটি 1 মাসও লাগতে পারে। এবং এরই মধ্যে কিন্তু বেশ কয়েকটি 9টিরও বেশি মরদেহ কিন্তু সোহরাওয়ার্দী মেডিকেলের যে মর্গ সেই হিমঘরে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এবং বাকি মরদেহগুলো এখানেই থাকবে। স্বজনরা এখানে আছেন এবং স্বজনদের যে বুক ফাটা আর্তনাদ, এবং সেই সঙ্গে তারা এখনও এক ধরনের অনিশ্চিত যে এই যে মরদেহগুলো এসেছে যে 49টি, সেখানে তার আপনজনটি আছে কিনা, যাকে তারা হারিয়েছেন বা যাকে তারা খুঁজছেন। এবং সেই কারণেই আসলে এখানকার পরিবেশটি আমি বলছি শাওন, যে এখানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রত্যেকটি স্বজন তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এবং কিছুক্ষণ পরপরই তারা মর্গের যেখানে মরদেহগুলো রাখা হয়েছে সেই জায়গায় তারা ছুটে যাচ্ছে। শাওন। রাব্বি, বুঝতে পেরেছি, ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। করোনার ভয়াবহতা কমছে না। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বাড়ছে মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় করোনা ও উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 123 জন। এর মধ্যে কুষ্টিয়া সদর হাসপাতালে 18 জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ ছিলেন 15 জন, বাকি 3 রোগী মারা গেছেন উপসর্গ নিয়ে। তারা সবাই বিশেষায়িত এই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন। ফরিদপুরে মারা গেছেন 16 জন। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 14 জন। এর মধ্যে 6 জন করোনা পজিটিভ, বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ গেছে 12 রোগীর। এর মধ্যে 6 জন পজিটিভ, বাকিরা ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। বরিশালে করোনা ও উপসর্গে মারা গেছেন 13 জন, এবং খুলনায় 10 রোগী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া করোনা উপসর্গে বগুড়ায় 13, চুয়াডাঙ্গায় 9, টাঙ্গাইলে 7, সিলেটে 6, ঠাকুরগাঁয়ে 3, দিনাজপুরে 2 জনের মৃত্যু হয়েছে। দর্শক, এই করোনার খবর জানবো। খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম কেমন চলছে জানাবেন? না, হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলছে যেমনটি চলে, অর্থাৎ স্বাভাবিকভাবে এই কারণে যে সেটা হচ্ছে যে মূলত খুলনা 130 শয্যা হাসপাতাল, যেটি শয্যা সংখ্যা যখন 130 তখন তার বিপরীতে সেখানে চিকিৎসা নিচ্ছেন 210।
70 শয্যার বিশেষায়িত হাসপাতালে শয্যা সংখ্যা যখন 70, তখন তার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 75। 45 শয্যার ডেডিকেটেড হাসপাতালে 45 শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 52 জন, আর 200 শয্যার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 253 জন। স্বাভাবিকভাবেই শাওন অনুমান করা যাচ্ছে যে এই মানুষগুলো আসলে কিভাবে চিকিৎসা নিচ্ছেন। কেউ বারান্দায়, কেউ সিঁড়ির নিচে, কেউ ফ্লোরে, কেউ বাথরুমের কাছে, দরজার সামনে। এই পরিস্থিতিতে তারা আসলে যে ভেন্টিলেশন সাপোর্ট বা অক্সিজেন সাপোর্ট বা কোনো কিছুই তারা পাচ্ছে না। হাইফুরুন নেজাল ক্যানেল তো অনেক দূরের বিষয়, সেই কারণে আসলে তারা সঠিকভাবে চিকিৎসা না পাওয়ার কারণে খুলনা শহরে কিন্তু মৃত্যু এবং শনাক্ত সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। চাহিদার তুলনায় যেহেতু শয্যা সংখ্যা অনেক কম, সেই কারণে যারা এই সব হাসপাতালগুলো পরিচালনা করছেন তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন, কেননা শয্যা সংখ্যার বাইরে যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে সঠিকভাবে অক্সিজেন দেওয়া যাচ্ছে না। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের যে কথা আমরা বারবার বলে আসছি, সে ভারতীয় ডেল্টা ভেরিয়েশনের আগ্রাসন এত বেশি যে কারণে এই বিভাগে শনাক্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। বন্ধ ঘোষণার পরও যাত্রী ও প্রাইভেট কার পারাপার হচ্ছে ফেরিঘাটে। সকাল থেকে সড়কে পুলিশের চেকপোস্ট, ঘাট কর্তৃপক্ষের নির্দেশনা আর কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই শিমুলিয়া বাংলাবাজার ঘাটে যাত্রী দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে সড়ক পথে পুলিশের চেকপোস্ট পার হয়ে যাত্রীরা ঘাটে আসছে। তাদের ফেরিতে ওঠা থামানো যাচ্ছে না। নির্দেশনা উপেক্ষা করে ফেরিতে নদী পার হচ্ছে তারা। গতকাল বিআইডব্লিউটিসির এক বিজ্ঞপ্তিতে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধের নির্দেশনা দেওয়া হয়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করার অনুমতি আছে। দর্শক, এ পর্যায়ে একটু লকডাউনের খবর জানবো। ছুটির দিনে আজও রাজধানীতে যান চলাচল বেড়েছে। এই মুহূর্তে ধানমন্ডি এলাকায় রয়েছেন শওকত মঞ্জুর শান্ত, যাচ্ছি তার কাছে। শান্ত, আজকে মানুষের চলাচল কেমন দেখছেন? দুপুর গড়াতে চলেছে। এখন পর্যন্ত যদি মানুষের কথা বলতে হয় তাহলে বলতে হবে যে যান চলাচল কিন্তু অনেকটাই বেড়েছে এবং এখানে ট্রাফিক পুলিশ যারা আছেন তাদের কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে, কেননা লকডাউনের যে নিয়ম করা হয়েছে প্রত্যেকটি গাড়ি লকডাউনের যে নিয়ম করা হয়েছে প্রত্যেকটি গাড়ি আসলে নিয়ম মেনে চলছে কিনা সেগুলো তদারকি করা। দেখা যাচ্ছে যে কোনো চেকপোস্টে আসলে গাড়ির একটা লম্বা জটলা সৃষ্টি হয়ে যাচ্ছে থেকেই কিছুক্ষণ ফাঁকা থাকলেও পরবর্তীতে দেখা যায় যে একটা বাড়তি চাপ সৃষ্টি হয়ে যায়। আমরা যদি রাস্তার অপর পাশে দেখাই তাহলে দেখাতে পাবো যে আসলে যান চলাচলের মাত্রা কিন্তু অনেকটাই বেড়েছে এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যেটুকু বলা হচ্ছে যে আসলে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই মিথ্যার আশ্রয় নিচ্ছেন, অনেকেই সঠিক তথ্য দিচ্ছেন না, কেন ঘর থেকে বের হয়েছেন এমন সঠিক যে কারণগুলো সেগুলো আসলে পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই জরুরি প্রয়োজনের কথা বলে অথবা হাসপাতালের কথা বলে অথবা ভ্যাকসিনেশনের কথা বলে মানুষজন বের হচ্ছেন এবং এই চিত্র নিয়ে আসলে ট্রাফিক পুলিশরা আসলে সন্দেহ প্রকাশ করছেন যে আসলে লকডাউনের যে সফলতা সেই সফলতা আসলে নিশ্চিত করার জন্য যেই মানুষের সচেতনতার জায়গার প্রয়োজন সেই জায়গাটি কিন্তু আসলে এখনো সৃষ্টি হয়নি। তো পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে তারা সাধারণ মানুষকে বারবার সচেতন করে চলেছেন যাতে সাধারণ মানুষ লকডাউনের যে নীতিমালাগুলো আছে সেগুলো সঠিকভাবে মেনে চলে। ধন্যবাদ আপনাকে। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম গাফিলতির অভিযোগ সরেজমিন তদন্তে সিলেট, নওগাঁ সহ কয়েকটি জেলায় গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দল। দুপুরে সিলেটের বিশ্বনাথের দণ্ডপানিপুর এলাকায় ঘর পরিদর্শন করেন আশ্রয়ন 2 প্রকল্পের উপপ্রকল্প পরিচালক জাহেদুর রহমান। প্রকল্প পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, ছোটখাটো যেসব সমস্যা আছে সেগুলি দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। পরে প্রতিনিধি দলটি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়। নওগাঁর পত্নীতলা উপজেলার বাথপুইয়া এলাকায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। আশ্রয়ন প্রকল্প সারা দেশে 22 জেলার 36 উপজেলায় অনিয়মের প্রাথমিক সত্যতা পায় প্রধানমন্ত্রীর অফিস। চরম কোনো অবহেলার কারণে কোনো কিছু হয় সেই অ্যাকশন চলবে। আর ত্রুটি বিচ্যুতি যেটা ধরেন প্রাকৃতিক কারণে বা কোনো কারণে অথবা টেকনিক্যাল কারণে হলে তো এগুলো একটা গ্রিভিয়েন্স দেখে আসলে ব্যবস্থা নেওয়া হবে।
করোনার পাশাপাশি এবছর ডেঙ্গুর প্রকোপও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস ডেঙ্গু বিস্তারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাই ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি এডিস মশা নির্মূলে সিটি কর্পোরেশন সহ দায়িত্বশীলদের দ্রুত, কার্যকর ও পরিকল্পিত উদ্যোগ নেবার পরামর্শ তাদের। বাকিটা জানাবেন মাহফুজ মিশু। মরার উপর খাড়ার ঘা। একদিকে হুহু করে বাড়ছে করোনার প্রকোপ, সেই সাথে শুরু হয়েছে ডেঙ্গুর বিস্তার। বাসাবাড়ির টপ থেকে শুরু করে রাস্তায় পড়ে থাকা টায়ার, সবখানেই এডিস মশার লার্ভার উপস্থিতি। কীটতত্ত্ববিদরা বলছেন বর্ষাবাদল বেশি থাকায় এবছর এডিস মশার সংখ্যাও বেশি হওয়ার কথা। এডিস মশার ঘনত্ব বেশ অনেক বেশি। এটি আমরা শুরু থেকেই জুন মাসের মাঝামাঝি সময় থেকে আমরা ফরকাস্ট দিয়ে এসেছি বা বলে এসেছি যে এবছর এডিস মশার ঘনত্ব যেহেতু বেশি এবং বৃষ্টিপাত যেহেতু বেশি হয়েছে, তাই ডেঙ্গু বেশি হবে। সরকারি হিসেবেই এবছর ডেঙ্গু শনাক্ত রোগী প্রায় 700। কেবল চলতি মাসেই ঢাকার 2 সিটিতে আক্রান্ত হয়েছেন 200-র মতো। চিকিৎসকরা বলছেন করোনার কারণে ডেঙ্গু পরীক্ষার হার কম, আবার একই সাথে করোনা ও ডেঙ্গু দুটিতেই আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। ডেঙ্গুর প্রকোপটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু কিছু কিছু রোগী পাচ্ছি, যেহেতু লক্ষণ প্রায় একই রকম। আমরা কিন্তু টেস্ট করে দেখি তার করোনাও পজিটিভ আসতেছে, আবার ডেঙ্গুও কিন্তু আসছে। এরকম রোগী কিন্তু আমরা কিছু কিছু পাচ্ছি। ডাবল রোগ হওয়াতে অনেকটা বলতে পারেন যে আমরা কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছি। পরিস্থিতি সামলাতে মশা নিধন অভিযান জোরদারের পাশাপাশি ব্যক্তিগত সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। পানি জমলেই ডেঙ্গু মশার ডিম পারে। ডিম পাড়ার সাথে যতগুলো মশা লার্ভা হবে, যত মশা হবে সব তো ডেঙ্গু বাহিত হচ্ছে, এগুলো আবার কিন্তু ঘরে চলে আসে। এর ফলশ্রুতিতেই ডেঙ্গু কিন্তু একটু করে বেড়েই যাচ্ছে। করোনা যেমন আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে কিন্তু ফাইট করছি, কিন্তু ডেঙ্গু তো আমরা শত্রু জানি, এটা তো এডিস মশার কামড়ে হয়। করোনা যেরকম আমাদের জন্য একটি স্বাস্থ্য সমস্যা, ঠিক ডেঙ্গুও নতুন ভাবে শুরু হয়েছে। একটি শত্রুকে মোকাবেলা করতে গিয়ে আমরা একটি দরজায় যদি পাহারা বসাই তাহলে হবে না। আমাদের আরেকটি দরজা দিয়ে আরেকটি শত্রু যেন আমাদের ঘরে ঢুকে খুব বড় রকম ক্ষতি করতে না পারে, সেই বিষয়টিও কিন্তু আমাদের খেয়াল রাখা খুব জরুরি। লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করালে ডেঙ্গুতে মৃত্যুর ঝুঁকি কমবে বলেও আশাবাদী চিকিৎসকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। গুলশানের 2টি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে মশার লার্ভা পাওয়ায় 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একজনকে 3 মাসের কারাদণ্ড দিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ। আজ থেকে উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযান প্রদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও মেয়র আতিকুল ইসলাম। এ সময় মন্ত্রী বলেন, প্রতিটি ওয়ার্ডকে 10টি ভাগে বিভক্ত করে কাজ করা হবে। বাসাবাড়ি কিংবা কোনো প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে, জানান মন্ত্রী। মেয়র আতিকুল ইসলাম বলেন, কোথাও এডিসের লার্ভা পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না। ছাদে, আঙ্গিনাতে অথবা বেসমেন্টে কোথায় যদি জমা পানি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। 10 জন ম্যাজিস্ট্রেটের কথা আতিক সাহেব বলেছেন, আমরা নিয়োগ দিয়েছি। অতএব আগামীকাল থেকে ইনশাল্লাহ 10 জন ম্যাজিস্ট্রেট সহ যদি অভিযান চালানো হয় তাহলে সবাই কিন্তু সতর্ক হবে এবং ভদ্র হবে। আমাদের এই চিরুনি অভিযান, যেটা কিনা আমরা মাননীয় মন্ত্রী মহোদয় দিয়েছিলেন যে ওয়ার্ডগুলোকে ভাগ করে ফেলার জন্য 10টি অঞ্চলের নেতৃত্ব ভাগ করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ কাউন্সিলররা এবং এলাকার আনিকরা এটা পুরোপুরি মেনটেন করছে। তারা কোপা আমেরিকার খবর। 14 বছর পর আবারও ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। মেসিকে আটকাতে ছক কষেছে ব্রাজিল, জানিয়েছেন দলটির ডিফেন্ডার থিয়াগো সিলভা। অন্যদিকে নেইমারকে নিয়ে চিন্তিত আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর 6টায়। ব্রাজিল আর্জেন্টিনার লড়াই মানেই শুধুই ফুটবল নয়, দুই জাতির মর্যাদার লড়াইও বটে। এ যেন 90 মিনিটের জন্য হঠাৎ থমকে যাওয়া ফুটবল পৃথিবী, উত্তেজনায় টগবগ করা পরিস্থিতি, সেই সাথে সৃজনশীল ফুটবলের নান্দনিকতা আর চায়ের কাপে ঝড় তোলার বড় উপলক্ষ। কখনো কখনো এসব কিছুকেও ছাড়িয়ে যায় দুই ল্যাটিনের ধ্রুপদীর লড়াই। 1937 সালে কোপা আমেরিকার ফাইনালে প্রথমবার মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। সেবার ব্রাজিল হারলেও 2004 ও 2007 সালের ফাইনালে জয় পায়
আর 2005 সালে কনফেডারেশনস কাপেও আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল। এবার আর্জেন্টিনার জার্সিতে প্রথম শিরোপার অপেক্ষায় ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে দেশের মাটিতে কোপার ফাইনালে কখনো হারেনি ব্রাজিল। পরিসংখ্যান বলছে দু দলের 105 দেখায় ব্রাজিলের জয় 41, আর্জেন্টিনার 38, বাকি 26 ম্যাচ ড্র। দু দলের ধুন্ধুমার প্রতিদ্বন্দ্বিতার মতোই তাদের বর্তমান ফর্ম। স্কালোনির হাত ধরে আর্জেন্টিনা যখন 19 ম্যাচ অপরাজিত, তখন পিছিয়ে নেই টানা 13 ম্যাচ অজেয় অতীতের ব্রাজিলও। ফাইনালে 4-2-3-1 ফরমেশনের পরিকল্পনা সাজাতে পারে ব্রাজিল। গোলবারে কে থাকবেন, এডারসন নাকি এলিসন বেকার? লেফট ব্যাকে রেনান লোদি নাকি আলেক্সান্দ্রা? অনেক প্রশ্নের জট এখনো খোলেনি। এবারের আসরে 2 গোল আর 3 অ্যাসিস্ট করে নেইমার জানিয়েছেন ক্যারিয়ারে প্রথম কোপার জন্য প্রস্তুত তিনি। আমি শুধু বিশ্বাসই করি না, আমি নিশ্চিত মেসি একজন অপরিহার্য খেলোয়াড়। সে একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। অবশ্যই আমরা তাকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছি। আমাদেরও নেইমার আছেন, যিনি কিনা একাই ম্যাচের ফল বদলে দিতে পারেন। আমি বিশ্বাস করি এটি দুর্দান্ত একটি ম্যাচ হতে চলেছে। 2007, 15 ও 16 কোপার ফাইনালের সাথে 2014 বিশ্বকাপ ফাইনালে গোল পাননি লিওনেল মেসি। তবে 1993 সালের পর থেকে শিরোপাহীন আর্জেন্টিনাও। 28 বছরের বন্ধত্ব ঘোচাতে 4-3-3 ফরমেশনই পছন্দ স্কালোনির, যেখানে বড় ভরসা গোলবারের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ। সেন্টার ব্যাক হিসেবে ভরসা হতে পারেন ইনজুরি থেকে সেরে ওঠা ক্রিশ্চিয়ান রোমেরো। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কোপা আমেরিকা এখন পর্যন্ত দর্শকহীন। তবে ফাইনালে সীমিত সংখ্যক দর্শক থাকছে। আমরা ব্রাজিলের শক্তিশালী আক্রমণ ভাগ সম্পর্কে সবাই জানি। নেইমার, ফিরমিনো, রিশার্লিসনের দক্ষতা যে কারো জন্যই চ্যালেঞ্জের। আমি এবং আমার দল সেটির জন্য প্রস্তুত। আমরা এই ম্যাচের জন্য অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কোপা আমেরিকা এখন পর্যন্ত দর্শকবিহীন। তবে ফাইনালে সীমিত সংখ্যক দর্শক থাকছে। আর্জেন্টিনা ও ব্রাজিল দু দলের 4,400 সমর্থক মারাকানায় ঢুকতে পারবেন। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। কোরবানি ঈদকে সামনে রেখে এবার চট্টগ্রামে খামারের গরুর চাহিদা বেশি। পশুর হাট বসার আগেই শুরু হয়েছে বেচাকেনা। কেউ সরাসরি গিয়ে, কেউ অনলাইনে গিয়ে আগাম কিনছেন গরু। তবে পরিস্থিতির কারণে মাঝারি গরুর চাহিদা বেশি বলছেন খামারিরা। আচরণে বেশ ক্ষিপ্র প্রকৃতির বলে ভারতীয় গুজরাট বুল প্রজাতির এই গরুটির নাম বুলডুজার। ওজন প্রায় 750 কেজি। দাম হাঁকা হচ্ছে 5.5 লাখ টাকা। চট্টগ্রামের প্রায় প্রতিটি খামারে দেখা মিলছে এমন বাহারি নামের নানান জাতের গরু। করোনা প্রাদুর্ভাবের কারণে পশুর হাটের ভিড় এড়াতে খামার থেকে আগেভাগে গরু সংগ্রহের প্রবণতা বেড়েছে। কিছু বড় আকারের দামি গরু রাখা হলেও করোনা পরিস্থিতিতে মানুষের আর্থিক সঙ্গতি বিবেচনায় মাঝারি গরুর সংগ্রহই বেশি। যেহেতু মধ্যম আয়ের মানুষজন বেশি, তো সেই হিসেবে সেটার লক্ষ্যে আমরা ছোটো গরু 50-60 হাজার রেঞ্জের গরুও রাখছি। যারা বড় বাজেটের গরু নেবে ওদের জন্য আমি কিছু বড় কালেকশন করছি। যেহেতু করোনা একটা সিচুয়েশন চলছে, আমরা চেষ্টা করেছি মানুষজনের হাতের নাগালে যাতে দামটা রাখা যায়, তাই সেজন্য আমরা 50 থেকে শুরু করে 35 লক্ষ টাকা দাম পর্যন্ত আমাদের কাছে গরু আছে। চট্টগ্রামে এবার স্থায়ী অস্থায়ী পশুর হাট বসবে 206টি। গত বছর হাটে মানা হয়নি স্বাস্থ্যবিধি। এবার করোনা সংক্রমণ রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় হাটের ভিড়ে যাওয়ার ঝুঁকি নিতে নারাজ ক্রেতাদের অনেকে। খামারের গরুর দিকে ঝুঁকছেন তারা। হাটে যেরকম একটা মানুষের ভিড় থাকে, কিন্তু ফার্মেও ওরকম ভিড় নেই। দেখি শুনি ঠান্ডা মাথায় একটা গরু চয়েস করা যায়। এখানে দেখতেছি আরও কয়েকটা ফার্মে দেখবো, যেখানে ভালো লাগে রেঞ্জের মধ্যে হয়, ইনশাল্লাহ আমরা এখান থেকে গরু সংগ্রহ করবো। এখানে অনেক বড় বড় গরু দেখেছি, এগুলো আমার পছন্দ হয়েছে। এখানে অনেক ছোট ছোট গরুও রয়েছে, অনেক সুন্দর গরুগুলা। চট্টগ্রামে 12 থেকে 21 জুলাই পর্যন্ত বসবে কোরবানির পশুর হাট। তবে খামারগুলোতে বেচাকেনা শুরু হয়েছে আগে থেকে। অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুকে সরব খামারিরা। তবে দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। দামটা তো বেশি দেখা যাচ্ছে, এখনো তো রিজনেবল কোনো রেট আসে নাই, আর গরু এখনো মার্কেটে অ্যাভেলেবেল নয়। হয়তো বাইরা মাথায় রাখছে এখনো সময় অনেক আছে, হয়তো আরও তো গরুরও একটু চাপ কম, সেই হিসাবে আমার মনে হচ্ছে এখনো তো অনেক বেশি, গরুর দাম বেশি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে চট্টগ্রামে এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে 8,09,000। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।
আগামী ১৯ জুলাই পবিত্র হজ, ২০ জুলাই সৌদি আরবে পালিত হবে ঈদুল আজহা। শনিবার দেশটির চাঁদ দেখা কমিটি দিয়েছে এই ঘোষণা। জানায় হিজরি ১৪৪২ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি আজ, সেই হিসাবে ১১ জুলাই থেকে আরবি মাসটি শুরু। আর হজের আনুষ্ঠানিকতা শুরু ১৮ তারিখ, সেই অনুসারে ১৯ তারিখ হবে আরাফাত দিবস। অবশ্য করোনা মহামারীর কারণে এবারও সীমিত পরিসরে হজ পালনের অনুমতি পাবেন মুসল্লিরা। বহির্বিশ্বের কাউকে দেওয়া হচ্ছে না সেই সুযোগ, শুধু সৌদি আরবে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকরা হজ ব্রতে অংশ নিতে পারবেন। হজ পালন শেষে ২০ জুলাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন মুসলিমরা। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় ঈদ, তাই বাংলাদেশে ২১ জুলাই হবে ঈদুল আজহা। ১৫ মাসেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করতে পারেনি অনেক ব্যাংক। অথচ করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসা। শর্তের বেড়াজালের কারণে ঋণ নিতে পারছেন না উদ্যোক্তারা। ব্যাংকাররা বলছেন, ঋণ বিতরণের পাশাপাশি আদায়ের বিষয়টিকেও গুরুত্ব দিতে হচ্ছে তাদের। এজন্যে যাচাই বাছাই করে ঋণ দিচ্ছেন তারা। শর্ত শিথিল করে হলেও এসএমইতে ঋণ প্রবাহ বাড়াতে চায় সরকার। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে সবচেয়ে বেশি অবদান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের। এই গুরুত্ব অনুধাবন করেই করোনার শুরুতেই সরকার এ শিল্পের জন্য বড় অঙ্কের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। কিন্তু মাসের পর মাস ঘুরেও ঋণ পাচ্ছেন না অনেক উদ্যোক্তা। অভিযোগ আছে, চাহিদা মতো জামানত দিতে না পারায় শেষ সময়ে ঋণ আবেদন বাতিল করা হচ্ছে। উদ্যোক্তা আছে, আমরা এখন পর্যন্ত প্রণোদনা পাইনি। ব্যাংকের কাছে গেলে ব্যাংক নানান ধরনের ডকুমেন্টেশন কথা বলে এবং ব্যাংক ট্রানজ্যাকশনের কথা বলে, যা কোভিডের জন্য আমরা ট্রানজ্যাকশন ঠিক মতো আমরা করতে পারিনি। আমাদের ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন হাতে হয়েছে। প্রণোদনা প্যাকেজ ছাড়া যেগুলো অন্যান্য লোন আছে সেগুলোর ব্যাপারে আমাদেরকে বেশ এনকারেজ করে লোন নেওয়ার জন্য। কিন্তু এই প্রণোদনা প্যাকেজ যেহেতু এটার পার্সেন্টেজ কম, যেটা আমাদের সুবিধা ওইটা পাচ্ছি না, এবং ওটার জন্য যে জামানতটা লাগে সেটা হয়তো অনেকের দ্বারাই দেওয়া সম্ভব না। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে ৭৫%। কোনো কোনো ব্যাংকের বিতরণ ৫০%-এরও কম। ব্যাংকাররা বলছেন, সক্ষমতা আছে এমন উদ্যোক্তাদের ঋণ দেওয়া হচ্ছে, তবে ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য আলাদা প্যাকেজ দরকার। আমরা যাচাই বাছাই করে যাদের যোগ্য, যারা প্রাপ্য যে এই জিনিসটার, আমরা তাদেরকে অবশ্যই দিব। আমাদের এরকম আমাদের মনে হয় না যে তারা তো নিজেদের জিনিসগুলো তারা আমাদেরকে বলুক যে কোন ক্ষেত্রে আমরা কেন তাদেরকে দিচ্ছি না, আমরা সেই ব্যাখ্যাগুলো তাদের দিচ্ছি। ঋণ নেওয়ার সক্ষমতার জায়গা বলেন, কাগজপত্র দেওয়ার ব্যাপারে বলেন, অথবা ডিউ ডিলিজেন্সের সব কোয়ারিগুলো মিট আপ করার ব্যাপারে বলেন, তারা অতটুকু ডিসিপ্লিন অথবা গুছানো না। সুতরাং তারাও কিন্তু এই জায়গাতে ডিসিপ্লিন না হওয়ার কারণে কিন্তু এই ঋণটা ডিস্ট্রিবিউশনে কিছুটা স্লো প্রসেস হয়েছে। মাইক্রো কটেজের জন্য যদি একটি তহবিল আলাদাভাবে দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এটা ওয়েল ডিফাইন্ড থাকতো এবং আমরা সেই ক্ষেত্রে কিন্তু এই তহবিলটা কিন্তু তাদেরকে দিতে পারতাম আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে, যে কোনো ঋণের ক্ষেত্রেই কিছু শর্ত থাকে যা উদ্যোক্তাদের পালন করতে হবে। তবে এসএমইর ক্ষেত্রে ঋণ বিতরণ বাড়াতে কিছু শর্ত শিথিল করা হচ্ছে। মিনিমাম কিছু ক্রাইটেরিয়া তো ফুলফিল করতে হয়, তা না হলে কিন্তু ব্যাংকগুলোকে পরবর্তী সময় ওই ঋণটা আদায় করার ক্ষেত্রে জটিলতায় পড়ে। যে জিনিসগুলো পরিহার করলে ব্যাংকের ঋণ আদায়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হবে না, সেইগুলো কম্প্রোমাইজ করে আবার নতুনভাবে তার কিছু শিথিল করে আবার তাদেরকে সার্কুলার দেওয়া হয়েছে। এসএমই খাতে বরাদ্দের ৫০%-এর কম ঋণ দিয়েছে এমন ব্যাংকে বিতরণ বাড়াতে নতুন করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের খবর। ২৩৭ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত দ্বিতীয় ইনিংসে মুমিনুলদের সংগ্রহ বিনা উইকেটে ৫৬ রান। হাসিনুর আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, যাচ্ছি তার কাছে। হাসিনুর, ম্যাচের সবশেষ আপডেট কি একটু জানাবেন? মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়ে কি তথ্য রয়েছে সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে ম্যাচের সবশেষ স্কোরের কথা তো আপনি জানিয়ে দিলেন, তারপর একটু বলতে চাই যে আসলে তৃতীয় দিনের প্রথম যে সেশনে যেমন ব্যাটিং সহ একদম ফ্ল্যাট উইকেট ছিল তেমনটা কিন্তু নেই। কালকে শেষ সেশন থেকে উইকেটটা একটু গেছে, বল নিচু হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে একটা ডেলিভারি দেখছিলাম, সাইফ হাসান ফেস করতেছিলেন মুজারা বানির, হঠাৎ বাউন্স এক্সপেক্ট করেছিলেন কিন্তু বলটা হাঁটুর নিচে চলে গেছে। তো একটু ট্রিকি হয়ে গেছে, যেটা বাংলাদেশি বোলারদের জন্য সুবিধা হয়েছে। তবে আশা করবো বাংলাদেশ মিরপুরে এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, তারা বেশ ভালোভাবে, যেহেতু একটা ইতিমধ্যেই তারা বড় লিড আছে তাদের কাছে,
বাংলাদেশ এখন পর্যন্ত কিন্তু ম্যাচে চালকের অবস্থানে বলাই যায়। মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়ে আসলে নতুন কোনো আপডেট নেই এখন পর্যন্ত। আমরা চেষ্টা করব পরবর্তীতে দিনের আপডেট দেওয়ার। তবে যেটা কালকে হয়েছে আমি একটু দর্শকদের জানাতে চাই যে মাহমুদুল্লাহ রিয়াদ গতকালকে সকালে টিম মিটিং এ জানিয়েছেন তিনি আর টেস্ট ক্রিকেট কন্টিনিউ করতে চান না। তাকে দীর্ঘ 17 মাস দলের বাইরে রাখা হয়েছিল, সেই আবেগ থেকে এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে বিসিবি কিন্তু মোটেও তার এই সিদ্ধান্তের কথা বা তার এই ঘোষণার কথা তিনি যেটা টিম মিটিং এ বলেছেন সেটা কিন্তু ভালোভাবে নেয়নি। কেননা কিছুদিন আগেই তিনি জিম্বাবুয়ে আসার আগেই, হয়তো সপ্তাহখানেক আগেই তিনি বোর্ডের কাছে ক্রিকেট অপারেশনস এর চুক্তি নবায়নের যে পেপার ছিল সেখানে, কেন্দ্রীয় চুক্তির যে পেপার ছিল সেখানে তিনি লিখিত দিয়ে এসেছেন যে তিনি 3 ফরম্যাটে অ্যাভেলেবেল আছেন এবং 3 ফরম্যাটে তিনি খেলা চালিয়ে যেতে চান। তো এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। আমরা দর্শকদের আজকে নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। হাসিনুর, অনেক ধন্যবাদ আপনাকে। টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসরে যাবার ইচ্ছের কথা জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টিম মিটিংয়ে এমন ইচ্ছের কথা জানান তিনি, এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র। তবে দিন শেষে ম্যাচ নিয়ে কথা বললেও অবসর নিয়ে কোনো কথা গণমাধ্যমে বলেননি মাহমুদুল্লাহ। তবে টিম মিটিংয়ের সিদ্ধান্তে স্থির থাকলে হারারে টেস্টই হতে যাচ্ছে এই অলরাউন্ডারের শেষ টেস্ট। মিটিংয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছে প্রকাশ করেছেন এই সাইলেন্ট কিলার। পাকিস্তানের বিপক্ষে বাজে আউটের পর যে সমালোচনা বাদ পড়া তার উত্তরই নাকি দিতে চাচ্ছিলেন, সেটা হারারেতে ব্যাট হাতে দিয়েই এবার সাদা পোশাকটা তুলে রাখতে চান। তবে এর সবেই গুঞ্জন। চ্যালেঞ্জ ছিল টু প্রুভ মাই সেলফ এবং আলহামদুলিল্লাহ আমি খুশি যে আমি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি এবং উই হ্যাড এ গুড টোটাল। এই সফরের আগেও আমি প্রথমে স্কোয়াডে ছিলাম না, দেন পরে আমাকে অন্তর্ভুক্ত করা হয়। তো তারপর থেকে ফোকাস ছিল যদি সুযোগ আসে তো ইনশাল্লাহ যেন পারফর্ম করতে পারি এবং দলের জন্য অবদান রাখতে পারি। বিসিবি সভাপতি বেশ কয়েকবার তাকে দলে নিতে চাইলেও শেষ পর্যন্ত। আরব বিশ্বের প্রথম নারী নভোচারী হতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের নোরা আল মাত্রসি। এরই মধ্যে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। তার সাথে নির্বাচিত হয়েছেন দেশটির অপর নাগরিক মোহাম্মদ আল মোল্লা। উন্নত প্রশিক্ষণের জন্য এবছরই নাসার জনসন স্পেস সেন্টারে যোগ দেবেন তারা। 28 বছর বয়সী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শারজার নোরা আল মাত্রুসি সংযুক্ত আরব আমিরাতের নভোচারী হতে আগ্রহী 4000-এর বেশি আবেদনকারীর মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে তাকে। তার সাথে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আল মোল্লা নামের আরেকজন। আরব বিশ্বের প্রথম নারী নভোচারী হতে এরই মধ্যে প্রশিক্ষণ শুরু করেছেন নোরা। মহাকাশ জয়ে তার এই অংশগ্রহণ আরব বিশ্বে নারীদের জন্য বাড়তি সম্মানের বলে মনে করেন তিনি। আমিরাত সরকার এবং জনগণ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমার পরিবার সব সময় সাহস জুগিয়েছে। এক মুহূর্তের জন্য মনে হয়নি অনেক ঝুঁকিপূর্ণ এটি। সবার উৎসাহ না পেলে হয়তো এত দূর আসতে পারতাম না। ছোটবেলা থেকেই মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখতেন নোরা, আর তাই উচ্চ শিক্ষায় বেছে নেন গ্রহ নক্ষত্র সহ মহাকাশ গবেষণার বিষয়গুলো। ছোটবেলা থেকেই মহাকাশচারী হওয়ার স্বপ্ন ছিল আমার। নভোচারী হয়ে মহাকাশে যাওয়ার অপেক্ষায় রয়েছে। একদিন নিশ্চয়ই মহাকাশ গবেষণায় নেতৃত্ব দেবে আরব আমিরাত। যদিও সংযুক্ত আরব আমিরাত থেকে শীঘ্রই কোনো মহাকাশ মিশন পরিচালিত হচ্ছে না। 2019 সালে তেল সমৃদ্ধ দেশটি প্রথম কোনো নভোচারীকে 8 দিনের মিশনে মহাকাশে পাঠায়। এছাড়া গত ফেব্রুয়ারিতে হোপ নামের মানুষবিহীন একটি নভোযান সফলভাবে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী দেবাশিস রঞ্জন সরকার। তবে যাবার আগে দর্শক আরও একবার মনে করিয়ে দিতে চাই, সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। সঙ্গেই থাকুন।